জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের মধ্যে 2.25 লাখ কোটি টাকার সন্ধান মিলেছে। এই অর্থের যতটুকু জব্দ করা হয়েছে তা দিয়ে তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান গভর্নর। এছাড়া ক্যাশ ইন আউট ছাড়া নগদের অন্য সব সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। গভর্নর জানান, যেসব অর্থ ব্যাংক থেকে আত্মসাৎ হয়েছে সেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত দেওয়া হবে, আর বাকি অর্থ দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত অভ্যন্তরীণ উৎস থেকে জব্দ করা অর্থ, শেয়ার ও সম্পদের মূল্য প্রায় 2 লাখ কোটি টাকা, আর বিদেশ থেকে পাওয়া গেছে 18 কোটি ডলারের বেশি। মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, যদি ক্ষমতার পট পরিবর্তন হয়ে আগের দুর্বৃত্তরাই দায়িত্ব পায় তাহলেও যেন দেশের ক্ষতি করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 কোটি টাকা, আর কি 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে পারলে বাজেটে যোগ করা যেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় একথা বলেন তারা। এ সময় পাচার করা অর্থ ফেরত আনার উপর জোর দেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার তাগিদ দেন। বাজেটে জ্বালানি খাতের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এদিকে আগের সরকারের দুর্নীতিগ্রস্ত আমলারা বহাল তবিয়তে আছেন মন্তব্য করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এনবিআর 2 ভাগ করার প্রক্রিয়ারও সমালোচনা করেন তিনি। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দলগুলোর বাজেট ভাবনা। এ সময় নির্বাচিত সরকারের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। 3 শক্তি একত্রিত হয়েছিল বাংলাদেশে, এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে বা লুটপাটতন্ত্র বলেন কেউ কেউ। তো এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, এইটার ভিতরে ছিলেন আমাদের ব্যবসায়ীরা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, এবং এটার সাথে আমাদের ছিলেন কিছু আপনার রাজনীতিবিদ। তাও আপনারা জানেন কোন ধরনের রাজনীতিবিদ। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। তুমি কি চাও? আমি চাই যে এগুলো বাতিল করা হোক। বলেছি যে এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি, ক্যান্সার। আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদকে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছেন, এবং সেগুলো যে দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা। আর দ্বিতীয় যে পথটা সেটা হলো একটা আপোষের মাধ্যমে আউট অফ কোর্ট সেটেলমেন্টে দিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে গেলে আপনার একটা বার্গেনিং পাওয়ার সংগ্রহ করতে হবে। আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে। আনসার্টেনিটির মাধ্যমে যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক
ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টিনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এই বিষয়গুলো তো সকলের মধ্যে কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টিনিটি দেখতে পাচ্ছি না। ঋণের নামে হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের বিরুদ্ধে 2 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের 549 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম সহ 37 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া অপর মামলায় একইভাবে 553 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 31 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 2 মামলায় আসামি 43 জন। মামলার পর বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঋণের নামে 553 কোটি টাকা আত্মসাৎ, এই অভিযোগে এস আলম সহ 31 জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন হয়েছে। এর পাশাপাশি আসামি মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ ও প্রাক্তন চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব বাস্তবে যার অস্তিত্ব নেই, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে 548 কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা। দাবি না মানলে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন শেষে সোমবার বিকেলে এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। এর আগে সোমবার সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের প্রধান ফটক আটকে দেয় অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানের পাশাপাশি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। চলে সুরে সুরে প্রতিবাদ। এ সময় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন ইশরাক সমর্থকরা। অভিযোগ করেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশের 22 দিন পার হলেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার গড়িমসি করছে। দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তার সমর্থকরা। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ পড়ানোর জন্য আজকে 5 দিন ধরে এখানে অবস্থান নিচ্ছি। দাবি যদি না মানে তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছি। আহ্বান থাকবে সরকার যেন খুব দ্রুত এটি একটু দেশের সুরাহা করে দিয়েছে, নগরবাসীকে স্বস্তি দান করে। তাকে এখনো আমরা অনুরোধ করছি নগরবাসী হিসেবে তাকে সেবা করার সুযোগ করে দেওয়া হোক। রাস্তা বন্ধ করে আন্দোলন করা দুঃখজনক। এতে শুধু জনগণের ভোগান্তি নয়, নিয়মিত কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীতে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি বলেন, আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া যাবে না। দুঃখজনক। আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন, আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের সূচনা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে
সালাউদ্দিন আহমেদ কথা বলেন। নির্বাচনের কথা বললে অন্তর্বর্তী সরকার নারাজ হয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এছাড়াও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আওয়ামী লীগ কখনো আর রাজনীতি করতে পারবে কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতভেদ ভুলে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু তাদের অধিকার প্রতিষ্ঠায়। এখন দেশ গড়ার সময়। ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ক্রিকেট ছাড়াও বিভিন্ন খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর উদ্যোগের বিষয়েও জোর দেন তারেক রহমান। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। কাজে আসুন, এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। শিক্ষার্থীর সাম্য হত্যায় জড়িতরা 6 দিন পেরিয়ে গেলেও শনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল। সোমবার সন্ধ্যায় বিচার দাবিতে মশাল মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। এ সময় তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা হচ্ছে। প্রকৃত হত্যাকারীদের সাথে যারা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়, পরে কলাভবন আইইআর বিভাগের সামনে হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয় মিছিলটি। বিগত 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সাম্য হত্যাকারীদের, প্রকৃত হত্যাকারীদের দৃশ্যমান কোনো বিচারের ব্যবস্থা করা হয়নি, এমনকি তাদের শনাক্ত করা হয়নি। এজন্য আমরা খুবই উদ্বিগ্ন। আমরা একই সাথে সাম্য হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যারা সাম্যের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়েছে, তাদেরও আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, করিডর ও নির্বাচন ইস্যুই প্রমাণ করে ডক্টর ইউনূসের আশেপাশে হাসিনার দোসররা রয়েছে। জাতীয় প্রেসক্লাবে আইন শৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, করিডর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এটি নির্বাচিত সরকারের কাজ। দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে উল্লেখ করে সংসদ থেকেই করিডরের সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় কাউকে সংগঠিত করার জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়নি মন্তব্য করে সরকারকে কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি। করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশির হাতে তুলে দেবেন,
আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন, বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলুন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, প্রিয় ভাইয়েরা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান। রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচন কমিশনার আরও জানান, এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নে কমিশনার বলেন, এই উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সময়সূচি অনুযায়ী নির্বাচন বাস্তবায়নে কমিশন পুরোপুরি প্রস্তুত। কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার 70 জন নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিপিবির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের সংলাপ। সোমবার জাতীয় সংসদের এলডি হলে সিপিবির সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বেশি মতবিরোধ নেই। শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে বলে জানান তিনি। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে আলোচনার দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, এতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে তা দূর হবে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে আমাদের দৃঢ় আশা যে আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব এবং সেইভাবে অগ্রসর হওয়া সম্ভব হবে। যে আমাদের কাছে সংস্কারের সুনির্দিষ্ট প্রশ্নগুলো জনগণের সামনে যদি আমরা নিয়ে আসতে পারি এবং জনগণ যদি মনে করে যে সেইটা তার সাথে রিলেটেড, তাহলে কিন্তু আমরা এই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারব। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত রাখতে করা রিটের আদেশ আগামী 26 মে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর আজির হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত আদেশের জন্য এই দিন ধার্য করেছেন। গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। আবেদনে আরও বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশ কিছু সুপারিশ ইসলামী শরীয়তের বিধান ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। রিটে সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সকালে সিএমএম আদালতে তোলার পর পুলিশ কোনো রিমান্ড চায়নি। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। জুলাই আন্দোলনের সময় তিনি বিদেশে থাকায় কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রশ্ন রাখেন আসামি পক্ষের আইনজীবী। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এদিকে পুলিশ প্রতিবেদন দেওয়া সাপেক্ষে 22 মে জামিন শুনানির দিন ঠিক করেন বিচারক। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় সরকার বিব্রত। সোমবার ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পোস্টে তিনি আরও বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে তদন্ত শেষ করার আগে কাউকে গ্রেপ্তার না করার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। তাই এ ধরনের গ্রেপ্তারের ঘটনা সমর্থনযোগ্য নয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীকেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা
ঠিক হয়নি বলে মনে করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ওভার নার্ভাসনেস থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে বলে ফেসবুক পোস্টে লেখেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই ও গণ অভ্যুত্থানে অপরাধীদের বিচারের আওতায় আনা। কোনো নিরপরাধকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের আরও বলেন, জুনের 3 তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না। ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে। এনসিপি মুখপাত্র হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এছাড়া আগামী 7 দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় হাসনাত আবদুল্লাহকে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে এই শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আবদুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আবদুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিত থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর আগে গত 22 এপ্রিল বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আওয়ামীপন্থী 61 আইনজীবীকে জামিন দেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 মাস আগে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় একাডেমিক কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতির সদস্যরা। সোমবার দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। এ সময় প্রথমে প্রশাসনিক ভবনের সামনে আর পরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। তবে এ সময় উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এর আগে রোববার শিক্ষক সমিতির সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। আর 4 মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। স্বাভাবিক পরিবেশে ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা সবাই উদ্গ্রীব এবং ছাত্ররাও এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি, শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম কর্মসূচি দেওয়ার পরেও 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল, তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। অদ্যাবধি আমরা কোনো
কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি, এবং যে কারণে আজকের এই সংকটময় অবস্থা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে কলম বিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়া হয়। এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় বক্তারা বলেন, এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র রেখেই সংস্কার করতে হবে। দেশের স্বার্থ ও রাজস্ব সংস্কার এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া ছাড়াই অধ্যাদেশ জারি করায় সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা গত বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছিল। গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ না করে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না দিয়ে সবাইকে অন্ধকারে রেখে নজিরবিহীন দ্রুততা ও গোপনীয়তার সাথে অধ্যাদেশ জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছে। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রামের জিয়া জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করতে দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চট্টগ্রামের সার্কিট হাউসে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জিয়া জাদুঘরকে পূর্ণাঙ্গ করতে নিয়োগ দেওয়া হয়েছে গবেষক দল। তাদের পরামর্শের ভিত্তিতে মাসখানেকের মধ্যে শুরু হবে কাজ। এ সময় তিনি ঘোষণা দেন, আগামী বছর থেকে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়। এই 2 উৎসব ও আয়োজনকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে আয়োজকদের সাথে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসেন সংস্কৃতি উপদেষ্টা। ঘুরে দেখেন নগরের জিয়া স্মৃতি জাদুঘর, মুসলিম হল সহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় বড় পরিসরে আগ্রাসন শুরু করার পর গত 2 দিনে 3 শতাধিক ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার উত্তর থেকে দক্ষিণ পুরো গাজায় ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখে এখনও চালানো হচ্ছে নারকীয় হত্যাযজ্ঞ। সরাসরি লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানোই বন্ধ হয়ে গেছে উত্তর গাজার একমাত্র চিকিৎসা কেন্দ্র ইন্দোনেশিয়ান হাসপাতাল। বর্তমানে হাসপাতালটি অবরুদ্ধ করে রাখায় ভেতরে অন্তত 55 জন আটকা পড়েছেন। গেল বছর ইসরায়েলি বিমান হামলায় কামাল আদওয়ান এবং বেইত হানুন হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার পর এটি ছিল উত্তরের প্রধান চিকিৎসা কেন্দ্র। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েল জানিয়েছে সীমিত পরিমাণে সাহায্য প্রবেশে অনুমতি দেবে তারা। তবে কখন ত্রাণ বোঝাই ট্রাক গাজায় প্রবেশ করবে তা নিশ্চিত করা হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি 53,300 ছাড়িয়েছে। পুতিন ট্রাম্প ফোনালাপের আগে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া। ট্রাম্প ফোনালাপের প্রস্তাবের পর স্থানীয় সময় রোববার সকাল 8টা নাগাদ রুশ সেনারা 273টি ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি ইউক্রেনের। একযোগে লক্ষ্যবস্তু করা হয়েছে কিয়েভ, দোনেৎস্ক সহ আরও বেশ কয়েকটি অঞ্চল। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতেরও শিকার হয়েছেন বেশ কয়েকজন। এমন পরিস্থিতির মধ্যেই পশ্চিমাদের ভয় দেখাতে মস্কো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে ইউক্রেন। তবে এ অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। এদিকে ট্রাম্প পুতিনের আজকের ফোনালাপ ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের। ট্রাম্প ছাড়া এ যুদ্ধ থামানোর শক্তি আর কারও নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মস্কোকে চাপে রাখতে বাল্টিক সাগর দিয়ে চলাচল করা রাশিয়ার ছায়া নৌবহরে কড়া নজর রাখছে এস্তোনিয়া ও ফিনল্যান্ড।
ব্রেক্সিটের পর প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপনে সম্মত হল যুক্তরাজ্য। এর আওতায় গঠন করা হচ্ছে ইউকে-ইইউ প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব, যেখান থেকে 17,000 কোটি ডলার ঋণ পাবে যুক্তরাজ্য। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাজ্যের জলসীমায় 12 বছর মাছ ধরার অনুমতি পাচ্ছে ইইউর রাষ্ট্রসমূহ। বিপরীতে ব্রিটিশ নাগরিকরা বায়োমেট্রিক পাসপোর্ট ই-গেট ব্যবহারের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন ইউরোপ। এছাড়াও ইইউর দেশগুলোয় যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় পণ্য প্রবেশের ক্ষেত্রে কমানো হবে বিধিনিষেধ। চুক্তিকে দুই পক্ষের জন্যই বিজয় বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।